হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সেকেন্ড ভিডিওতে ডেইলি স্টাডির আরেকটি গুরুত্বপূর্ণ অপিনিয়ন্স আমরা ট্রান্সলেশন করব। আজকের এই অপিনিয়ন্স থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এবং প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ আমরা এমনভাবে অ্যানালাইজিং করব, অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল বিষয় আমরা বের করার চেষ্টা করব। ওকে, আমরা এখন শুরু করব। আজকের এই অপিনিয়ন্সের টাইটেলটা হচ্ছে দ্য ইন্টারিম হ্যাজ ফেইলড টু কার্ভ ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এই যে এখানে হ্যাজ ফেইলড, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর টু কার্ভ বলতে বোঝানো হচ্ছে হ্রাস করা, কোনো কিছুকে হ্রাস করা বলতে বোঝানো হয়, সেটাকে বলা হয় কার্ভ। টু কার্ভ এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, টু এর পর মূল ভার্বের বেস ফর্ম হলে সেটাকে বলা হয় ইনফিনিটিভ। এখানে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ বলা হয় এটাকে, যেটা ইনফিনিটিভ বলতে আমরা বুঝি যেটা নন ফাইনাইট ভার্বের একটা অংশ। ইনফ্লেশন বলতে বোঝানো হয় সেটা হচ্ছে একটা, যেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আনএমপ্লয়মেন্ট শব্দের অর্থ হচ্ছে বেকারত্ব। এখানে আমরা এই যে শব্দের পূর্বে যদি থাকে, শব্দটি সর্বদা বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন এমপ্লয়মেন্ট মানে হচ্ছে কর্মসংস্থান, যখন এমপ্লয়মেন্টের আগে আনএমপ্লয়মেন্ট হয়েছে তখন এটা যেটা কর্মসংস্থান নয়, বেকারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ শব্দের পূর্বে যদি ইউএন থাকে, এটা একটা প্রিফিক্স, এই ইউএন থাকলে সেটাকে বলা হয় প্রিফিক্স শব্দের পূর্বে, এবং এটা বিপরীত অর্থ প্রকাশ করবে। তাহলে ফুল বাক্যটা এটার অর্থ হয় যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, যেটা মুদ্রাস্ফীতি এবং বেকারত্বকে হ্রাস করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটার অর্থ এটা বোঝায়। ওকে, এখন আমরা এটার বিস্তারিত অংশের মধ্যে চলে যাব। ইফ দা, এখানে বলা হচ্ছে ইফ দা ন্যাশনাল ইলেকশন ডাস টেক প্লেস হচ্ছে যেটা টেক প্লেস শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া, এটা একটা ইডিয়মস, এটার অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। সচরাচর টেক হচ্ছে একটা ভার্ব, যখন টেকের পরে যখন প্লেস আসে তখন এটা একটা ইডিয়মস, যেটা বাগধারা হয়। এটার অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। ইন ফেব্রুয়ারির মধ্যে। এ নিউ গভর্নমেন্ট, একটা নতুন সরকার, উইল ফেস সম্মুখীন হবে ডায়ার মানে হচ্ছে ভয়ানক, অ্যান্ড কোয়ান্ডারিস শব্দের অর্থ হচ্ছে যেটা একটা, এটা ডায়ার কোয়ান্ডারিস, এটা একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে ভয়ানক কোনো কন্ডিশনকে বোঝায়। অর্থাৎ ডায়ের অর্থ হচ্ছে ভয়ানক, আর কোয়ান্ডারি হচ্ছে যেটা এমন একটা অবস্থা, হঠাৎ করে যখন কোনো একটা কিছুর অবস্থার পরিবর্তন হয় সেটাকে আমরা কোয়ান্ডারিস বলতে পারি। ফর দ্য ইকোনমি, যেটা অর্থনীতির জন্য। মেইনলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা প্রধানত ইন দ্য লাইনস অফ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির যেটা বৃহৎ একটা সারিবদ্ধ, যা এটা লাইনের সাথে তুলনা করা হচ্ছে মুদ্রাস্ফীতিকে। অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। দ্য টু নটোরিয়াস বাইসেস, এখানে নটোরিয়াস শব্দ, ফেমাসের বিপরীত শব্দ হচ্ছে নটোরিয়াস মানে হচ্ছে এখানে আমরা বুঝি সচরাচর কুখ্যাত, যেটা ফেমাসের বিপরীত। তবে এখানে সেটা অন্য আরেকটা নেগেটিভ অর্থ, এইভাবে নেগেটিভ অর্থকে বোঝানো হচ্ছে। ভাইসেস মানে হচ্ছে আমরা বুঝি ভাইসেস শব্দের অর্থ হচ্ছে পাপ বা অপরাধ। তবে এখানে যে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট, এই দুইটাকে কিন্তু ভাইসেস বলতে হচ্ছে, যেগুলো ইকোনমির জন্য খুবই নেগেটিভ বিষয়, দা মরণ ঘাতি এরকম বিষয়কে বোঝানো হচ্ছে। ফর এনি ইকোনমি, আমাদের দেশের অর্থনীতির জন্য। এই যে এনি শব্দটা সচরাচর, এনি শব্দটা হচ্ছে এটা হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। এটা ইনডিফিনিট প্রোনাউনে বলা যাবে, ইনডিফিনিট অ্যাডজেক্টিভে বলা যাবে, ইনডিফিনিট প্রোনাউন। তবে এখানে এটা হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। কেন ইনডিফিনিট অ্যাডজেক্টিভ? এই যে ইকোনমি, এটা হচ্ছে একটা নাউনের আগে সর্বদা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এজন্য এখানে এটা হচ্ছে একটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ফুল সেন্টেন্সটাই এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফযুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইফ থেকে শুরু করে একদম প্রথমে এটা হচ্ছে একটা সাব অর্ডিনেট ক্লজ, পরবর্তী এটা হচ্ছে মেইন ক্লজ, এবং এটা ইফযুক্ত, এটা অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে রেখেছে।
পরবর্তীতে হচ্ছে যে শ্যাল উইল। এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এটা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সচরাচর 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা হচ্ছে যে একটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে যদি অনুষ্ঠিত হয়, তাহলে একটা যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারকে দুটি খুব ভয়ানক অবস্থার সম্মুখীন হতে হবে। তার মধ্যে প্রধান হচ্ছে যে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব, যে দুইটা যে কোনো অর্থনীতির জন্য সবচেয়ে নেগেটিভ দুটি বিষয়। এভাবে এটা যদি ফুল সেন্টেন্সকে যদি আমরা ট্রান্সলেট করি এভাবে হয়। এরপর হচ্ছে অ্যাজ ইকোনমিক্স টেক্সট বুক সাজেস্ট। সচরাচর সাজেস্ট শব্দটা এটা একটি ভার্ব। এটার অর্থ হচ্ছে যে যেটা সাজেস্ট করা মানে প্রস্তাব করা, নির্দেশনা দেওয়া, প্রস্তাবনা রাখা, এরকম বোঝায়। হিটিং দিস টু কালফ্রিটস। এখানে দেখো এই যে আগের দুইটা শব্দটাকে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টকে ভাইসেসও বলছে। আবার কালফ্রিটস মানে আমরা বুঝি অপরাধ, তবে এখানে কিন্তু অপরাধ বোঝানো হচ্ছে না। এটা হচ্ছে যে অর্থনীতির জন্য অশনি সংকেত, এই দুইটা অশনি সংকেতকে বোঝানো হচ্ছে। একটা বিষয় মাথা রাখতে হবে, ইংলিশের একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকতে পারে। এখন অনেক সময় এটা অবস্থানের উপর ডিপেন্ড করবে কোন ধরনের অর্থ হয়। সাইমালটেনিয়াসলি এটা একটা অ্যাডভার্ব, যেটা সাইমালটেনিয়াসলি অর্থ হচ্ছে যে যেটা স্বতঃস্ফূর্তভাবে কোনো, এই যে সাইমালটেনিয়াস থেকে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ সাইমালটেনিয়াস হচ্ছে যে অ্যাডজেক্টিভ। কোনো অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই থাকে সেটাকে আমরা অ্যাডভার্ব বুঝবো, এটা অ্যাডভার্ব। আবার যখন নাউনের পরে যদি এলওয়াই থাকে তখন এটাকে আমরা বুঝবো আবার অ্যাডজেক্টিভ। এখন সাইমালটেনিয়াস এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভের পরে এলওয়াই আছে বিধায় এটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব। তাহলে সাইমালটেনিয়াসলি এই যে এতটুকু পর্যন্ত দেখেন, অ্যাজ থেকে সাইমালটেনিয়াসলি পর্যন্ত, এখানে এই যে অ্যাজ ইকোনমিক্স এটা একটা ক্লজ। আবার হিটিং দিস টু কালফ্রিটস এটা এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ, কারণ এখানে এটা ইস্টা হচ্ছে যে একটা মেইন ভার্ব। অর্থাৎ মেইন ভার্বের আগে যখন একাধিক অংশ থাকবে সেটাকে ফ্রেজ বলতে হবে এবং এটাকে নাউন ফ্রেজ বলতে হবে। ইজ এখানে কিন্তু অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব, যেহেতু ইজের পর আর কোনো ভার্ব নাই। তাহলে এই দুটি বিষয় স্বতঃস্ফূর্তভাবে টেরিবল, ভয়ঙ্কর, টাস্ক, যেটা বোঝানো হচ্ছে যেটা এটা একটা টাস্ক, কাজ। বিকজ অফ মানে কারণে, অফ টিপিক্যাল ট্রেড অফ বিটুইন দেম। অর্থাৎ ট্রেড অফ বলতে বোঝানো হচ্ছে যে টিপিক্যাল ট্রেড মানে হচ্ছে যে সাধারণ যে একটা দেশের অগ্রগতির জন্য যে ধরনের ব্যবসা বাণিজ্য প্রয়োজন সেটাকে বলা হয় টিপিক্যাল ট্রেড। এখানে যখন অফ ব্যবহার করা হয়েছে, অফ মানে হচ্ছে যেটা হচ্ছে যে যেটা অগ্রগতি ব্যবসায়ের সেটার বাইরে চলে গিয়েছে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ফুল সেন্টেন্সকে যদি আমরা দেখি, অর্থনীতির বই অনুসারে আমাদের যে দুইটা বিষয় সাজেস্ট করে সেই দুইটা বিষয় হচ্ছে যে আমাদের এই দুইটা নেগেটিভ ইস্যু, এটা সাধারণ ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুইটা বিষয়, এইভাবে কিন্তু সাজেস্ট করা হচ্ছে। আবার এই যে এখানে যদি আমরা যদি বিকজ এবং বিকজ এর মধ্যে দুটো শব্দ, একটা হচ্ছে যে বিকজ আর একটা হচ্ছে যে বিকজ অফ, এই দুটো শব্দ যদি আমরা মানে এই যে বিকজ অফ এটা হচ্ছে একটা ফ্রেজ, আর বিকজ হচ্ছে এটা একটা কনজাংশন। এটা কনজাংশন বিদে বিকজের পরে কিন্তু সর্বদা ক্লজ হবে, আর বিকজ অফ এর পরে ক্লজ হবে না। বিকজ অফ এর পরে নাউন বা নাউন ফ্রেজ হবে, এটা মাথায় রাখতে হবে, নাউন বা নাউন ফ্রেজ হবে। এরপর পরবর্তী সেন্টেন্সের মধ্যে যদি যাই, অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, রেইজেস দ্য পলিসি মানে নীতি, ইন্টারেস্ট রেট মানে হচ্ছে যে সুদের হার, টু টেম শব্দের অর্থ হচ্ছে যে হ্রাস করা। ঠিক আমরা আরেকটা শব্দ পেয়েছিলাম হ্রাস করা, সেটা হচ্ছে যে প্রথমে যেটা পেয়েছিলাম এই যে কার্ভ, এর অর্থ হচ্ছে যে হ্রাস করা, টেম অর্থ হ্রাস করা। হাই ইনফ্লেশন অর্থাৎ উচ্চ মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে, হ্রাস করতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি অনুসারে তারা সুদের হার প্রয়োগ করে। কিভাবে সিস্টেমটা দেখো, হাই ইন্টারেস্ট রেট মানে উচ্চ সুদের হার প্রয়োগ করে দেয়।
ইন টার্ন মানে হচ্ছে যে পর্যায়ক্রমে, ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট। এটা একদিকে সুদের হার বাড়াইলে অন্যদিকে কিসের সৃষ্টি হয়েছে, অর্থাৎ মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য সুদের হার বাড়িয়েছে, এবং সেটার পরিণামে কিন্তু আবার সমস্যা একটা সমাধান করতে গিয়ে আর একটা হয়েছে, সেটা হচ্ছে যে বেকারত্ব সমস্যা বৃদ্ধি পেয়েছে বাই ডিসকারেজিং ইনভেস্টমেন্ট। কারণ কেন বৃদ্ধি পেয়েছে? বাই, এই যে বাই, দেখো বাইয়ের পরে কিন্তু সর্বদা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি হবে। বাই ডিসকারেজিং ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগকে নিরুৎসাহিত করে বেকারত্বের হার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ফুল সেন্টেন্সকে যদি এখান থেকে শুরু করে যদি আমরা দেখি, অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাংক raises the policy interest rate to tame high interest rate in turn, অর্থাৎ যেমনই অ্যাজ বলতে এখানে যেমন অর্থ বোঝানো হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংকে বোঝানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক যেমনই মুদ্রাস্ফীতিকে হ্রাস করতে তাদের পলিসি অনুসারে উচ্চ সুদের হার প্রয়োগ করে পর্যায়ক্রমে, অন্যদিকে সেটা ইনভেস্টমেন্ট বিনিয়োগকে নিরুৎসাহিত করে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিষয়টা এরকম, যদি সুদের হার বাড়ায় তখন মানুষ সবাই কিন্তু ব্যাংকে টাকা রাখবে, ব্যাংকে যদি টাকা রাখে তখন মানুষের হাতে টাকা কমে যাবে, ফলে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করবে। এখন আবার ব্যাংক আবার উচ্চ সুদ হারে যখন মানুষকে টাকা দিবে তখন অনেকেই কিন্তু উচ্চ সুদের হারের কারণে ব্যবসায়ীরা কিন্তু টাকা নিতে চাইবে না। যদি তারা টাকা নিতে না পারে, লোন নিতে না পারে, তাহলে তারা বিনিয়োগ হবে না, আর বিনিয়োগ না হলে বেকারত্ব হবে। এভাবে সমস্যা একটার কারণে একটা হয়েছে। এখানে যদি আমরা দুটি গ্রামেটিক্যাল বিষয় যদি আলোচনা করি, এই যে আমাদের টুর পরে সর্বদা বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হয়, আর বাকি যত ধরনের প্রেপোজিশন আছে বাই, অফ, ওয়াইল, আমাদের এরপরে হচ্ছে দ্য, উইদাউট, যত ধরনের প্রেপোজিশন আছে বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এই বিষয়টা মনে রাখবা। ঠিক অনুরূপভাবে এখানে বাইয়ের পরে হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। আর এখানে এই শব্দটা যদি আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্সভাবে যদি বিশ্লেষণ করি, যেমন ইনভেস্ট থেকে ইনভেস্টমেন্ট শব্দের পরে যদি ম্যান যুক্ত হয়, ম্যান যুক্ত হয়েছে এখানে। যেমন ইনভেস্ট এটা হচ্ছে যে একটা ভার্ব, এই যে এটা ভার্ব থেকে যখন ম্যান যুক্ত হবে শব্দটা কিন্তু অবশ্যই নাউন হবে। যেমন এমপ্লয়মেন্ট এরকম হয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট এটা নাউন কীভাবে হয়েছে? ম্যান যুক্ত করে, সব ভার্বের পরে ম্যান যুক্ত করলে সেটা নাউন হয়। এরপরে হচ্ছে পরবর্তী সেন্টেন্স ইফ, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দেখা যাচ্ছে ইফ ইন্টারেস্ট রেট, সুদের হার, আর কেন হয়েছে? ভার্বটা ফ্লুরাল বিদায়, কারণ রেটসটা হচ্ছে যে ফ্লুরাল। সুদের হার স্ল্যাশ মানে হ্রাস করা, টু বুস্ট ইনভেস্টমেন্ট। আমরা জানি বুস্ট শব্দের অর্থ হচ্ছে যে হেল্প করা, সহায়তা করা। তবে অথবা এটাও বলতে পারি আমরা টু বুস্ট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে বিনিয়োগকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আবার যদি সুদের হার যদি কমানো হয় ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। অ্যান্ড ইনক্রিজের বিপরীত শব্দ হচ্ছে যে ডিক্রিজ। এখানে আরেকটা শব্দ আমি এখানে বলেছিলাম, শব্দের পূর্বে ইউএন থাকলে প্রিফিক্স হিসাবে বিপরীত অর্থ হয়, আবার শব্দের পরে যদি ডিই থাকো বিপরীত শব্দ হবে। ঠিক অনুরূপভাবে যেমন ইনক্রিজ থেকে ডিক্রিজ, ডিই যুক্ত করে বিপরীত অর্থ হয়েছে। ডিক্রিজ মানে হ্রাস করা, আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ যদি সুদের হার কমানো হয় ইনভেস্টমেন্টকে এগিয়ে নিতে এবং বেকারত্বের হারকে হ্রাস করতে, দ্য এনশুইন সিপ মানি, যেটা এনশুইন মানে হচ্ছে দ্য আসন্ন, ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দ্য সিপ সস্তা, মানি অর্থাৎ টাকার মানে একদম কমে যাবে। উইল ফুয়েল মানে হচ্ছে যে আমরা জানি জ্বালানি বোঝাই, তবে এখানে ফুয়েল শব্দটা সচরাচর নাউন হয়, তবে এখানে মডেল ভার্বের পরে সর্বদা কি হয়? ভার্ব হয়, তাই এখানে এটা কিন্তু ভার্ব অর্থে ইউজ করা হচ্ছে। একটা শব্দ মাথায় রাখতে হবে, ইংলিশ রিডিংয়ের মধ্যে একটা শব্দ নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব হতে পারে। এটা অবস্থানের উপর ডিপেন্ড করবে, অর্থ যেমন ডিফারেন্ট হবে, পার্টস অফ স্পিচেও কিন্তু ডিফারেন্ট হতে হবে। তবে এখানে জ্বালানি যদি বোঝায় তখন এটা সচরাচর আমরা বুঝি ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি, তখন এটা নাউন। তবে এখানে ভার্ব কেন? মডেল ভার্বের পর আছে বিদায়। তবে এখানে ফুয়েল মানে জ্বালানি না, এটা উস্কিয়ে দেওয়া। দ্য ফায়ার মানে আগুন। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, ফার্দার এই শব্দটা ফার্দার কখন আমরা ব্যবহার করব? কোনো একটা কিছু যখন অতিরিক্ত কিছু বোঝাবে
বা কোনো কিছু যখন চলমান বোঝাবে সেটাকে আমরা ফার্দার অফ বলতে পারি। অর্থাৎ প্রথমে বলেছি একটা করতে সুদের হার বাড়াতে গেলে মুদ্রাস্ফীতি কমবে কিন্তু বেকারত্বের হার বাড়তেছে, আবার সুদের হার কমাইলে তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে বেকারত্বের হার কমতেছে, কিন্তু অন্যদিকে আবার সুদের হার কমাইলে কিন্তু প্রচুর লোন নেওয়া হচ্ছে, ফলে মুদ্রাস্ফীতিটাকে আরও, মুদ্রাস্ফীতির যে আগুনের তাপটা আরও বেশি কিন্তু কি দাও দাও করে জ্বলবে এভাবে বলা হচ্ছে। এখান থেকে একটা রাইটিংয়ের আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল জানতে পারি, সেটা হচ্ছে যে এই সেন্টেন্স থেকে এটা, যেটা আমাদের ব্যাংক ফোকাস, এরপর হচ্ছে বিসিএস রাইটিং। একটা কথা মাথায় রাখতে হবে, কয় পেজ লিখলে আমরা যে নাম্বার পড়বে সেটা কোনো ফ্যাক্ট না, আমার যে অ্যান্সারটা আমি যা লিখবো তা কিন্তু টু দ্য পয়েন্ট হচ্ছে কিনা দেখতে হবে। টু দ্য পয়েন্ট বলতে আমরা কি বুঝি? টু দ্য পয়েন্ট মানে আমি যা লিখতেছি সেটা কোয়েশ্চেন অনুসারে লিখতেছি, এটা একটা বিষয়। আর একটা বিষয়, যখন কোনো কিছু যখন কম্পেয়ার করে, যেমন এখানে মুদ্রাস্ফীতিকে কিন্তু আগুনের জ্বালানির সাথে, জ্বালানি যেভাবে কিন্তু ধাউ ধাউ করে জ্বলে, মুদ্রাস্ফীতি এমনভাবে বাড়তেছে যেটা আগুনের শিকার সাথে তুলনা করে লিখতেছে, তাহলে সেন্টেন্সটা দেখো খুব অ্যাট্রাকটিভ হয়েছে। এভাবে যখন কোনো কিছুর সাথে, যেটা আমরা এই সমস্ত কথাগুলোকে লিটারেচারের ভাষায় বলা হয় ফিগার অফ স্পিচ, এভাবে ফিগার অফ স্পিচ, রূপক, মেটাফোর, সিমিলি, এভাবে যখন আমরা লিখতে পারবো, কম লিখলেও কিন্তু খুব ভালো নাম্বার পাই। এই জন্য এক্সামিনারকে অ্যাট্রাকটিভ করার উপায় হচ্ছে বিভিন্ন কিছুর সাথে পরোক্ষভাবে কোনো কিছুকে লেখা, কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারা, তখন লেখাটা কিন্তু খুব অর্নামেন্ট হয়, খুব অলংকার সমৃদ্ধ হয়, খুব ভালো নাম্বার পাওয়া যাবে। ওকে, এখন আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে। পরবর্তী প্যারাগ্রাফের মধ্যে কি বলা হচ্ছে দেখো, দিস সিচুয়েশন মানে এই অবস্থা। এখানে দেখো দিস এই শব্দটা, এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা জানি এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। এখানে কিন্তু প্রোনাউন হয় নাই, সিচুয়েশন এটা নাউন বিদায়। এখানে আর একটা বিষয়, শব্দের পরে যদি সন থাকলে এটা সর্বদা নাউন হবে। সিটুয়েট থেকে সিচুয়েশন হয়েছে, সিটুয়েট থেকে, এটার ভার্ব হচ্ছে যে সিচুয়েশন, তাহলে নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, এই জন্য এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলেছি আমি। আচ্ছা, এই অবস্থা ইজ অ্যাকিন টু মানে সমজাতীয়, অ্যাকিন টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রিডিউসিং মানে হ্রাস করা। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখন টু এর পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়েছে, কেন হয়েছে? এখানে আমাদের মাথা রাখতে হবে টু এর পরে কিন্তু বেস ফর্ম, কিন্তু ফ্রেজগত অ্যাকিন টু, এটা একটা ফ্রেজগত টু, এরকম উইথ এ ভিউ টু, যেমন উইথ এ ভিউ টু আমরা যদি দেখি উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, এরপর হচ্ছে তো লুক ফরওয়ার্ড টু, এরপর হচ্ছে বি ইউজ টু, এই সমস্ত টু এর পরে সর্বদা ভার্ব প্লাস আইএনজি হবে। কেন হবে সেটার একটা লজিক আছে, এই যে এখানে যেগুলো দেখিয়েছি। ইনফিনিটিভ গঠন করা হয় কেন? টু এক্সট্রা এনে ইনফিনিটিভটা গঠন করা হয়, কিন্তু এখানে টুটা আনা হয়নি, এটা ফ্রেজের সাথে অটোমেটিকলি আছে, যেটাকে সহজাত টু বলা হয়। এরকম সহজাত টু থাকলে তখন এটি ইনফিনিটিভ না, ফ্রেজ গেটে টু এর পরে, এই জন্য ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, রিডিউসিং দ্য স্পিড মানে গতি, অফ এ কার, একটা কারের গতি হ্রাস করবে। টু মিনিমাইজ মানে হ্রাস করা। এখানে হ্রাস করার জন্য একটা বিষয় লক্ষ্য করেন, কয়েকটা ওয়ার্ড এসেছে, রিডিউস এসেছে, স্ল্যাশ এসেছে, মিনিমাইজ এসেছে, এরকম কয়েকটা ওয়ার্ড এসেছে, অর্থাৎ হ্রাস করা। তাহলে আমি যে স্ল্যাশ শব্দটা ব্যবহার করেছি, একই শব্দটা ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে বারবার এটার সিনোনিম কেন ইউজ করলাম একই শব্দ ইউজ না করে? একই শব্দ যখন রিপিট করা হবে, এক্সামিনারের মধ্যে মনে হবে এটা একটা নেগেটিভ নিতে পারে। যখন শব্দটা থাকবে তখন ওই শব্দটার লেখার সবচেয়ে বড় অর্নামেন্ট হচ্ছে যে ওই শব্দটা সিনোনিম ব্যবহার করতে হবে, তখন লেখাটা কিন্তু খুব মানে ইনফরমেটিভ, শব্দবহুল হয় মনে করা হয়, ভালো নাম্বার পাওয়া যায় কম লিখলেও। আচ্ছা, এই জিনিসটা আমরা শিখলাম। রিস্ক ঝুঁকি কমাইতে, অ্যান্ড ডাস মানে এইভাবে, এন্ডিউরিং অর্থ সহ্য করা, ডিলে মানে দেরি করা, ইন হিটিং ইউর ডেস্টিনেশন মানে গন্তব্য,
হিটিন মানে আঘাত করা, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বিষয়টা এরকম। এই যে মুদ্রাস্ফীতি বেকারত্ব যে বিষয়টা, এটা এমন একটা বিষয় যেটা তুলনা করা হচ্ছে একটা কারের মন্তরগতির সাথে। একটা কারও যদি এরকম মন্তরগতি হয় তাহলে গন্তব্যস্থানে যাইতে কিন্তু দেরি হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমাদের অর্থনীতির অবস্থা হচ্ছে যে খুব খারাপ হবে যদি আমরা এই ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট এগুলো যদি সমাধান করতে না পারি। আমি আগেও বলেছি, আমরা যদি এভাবে যদি কোনো কিছু কম লিখেও ভালো নাম্বার পাইতে পারি, এবং আমরা যখন বিষয়টাকে খুব সুন্দরভাবে যখন কোনো কিছুর সাথে কম্পেয়ার করে যখন আমরা তুলতে পারবো, তখন এটাকে বলা হয় দলিলগত লেখা। মানে এটাকে এক ধরনের কিন্তু ফ্যাক্ট হিসেবে ধরা নেওয়া হয়, খুব বিশ্বস্ত একটা লেখা, খুব ভালো নাম্বার পাওয়া যায় আর কি। এরপরে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, এটা একটা কানেক্টরস, অপরপক্ষে, অর্থাৎ অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, একটা জিনিসের সাথে যখন আরেকটা জিনিস যখন তুলনা করা হবে, একটা বিষয় আমরা বলেছি, আমরা সাইড একটা থেকে আরেকটা বিষয় চলে যাচ্ছি, বিপরীত দিকে চলে যাচ্ছি, তখন আমরা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ইউজ করতে পারি। তাহলে অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, স্পিডিং অফ, স্পিডিং অফ, এটা কিন্তু সাবজেক্ট। কারণ আমি কীভাবে সাবজেক্ট ধরবো, যে কোনো অক্সিলারি ভার্ব সর্বদা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট হয়। এখানে উইলটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, ফাইনাইট ভার্বের আগে কী হবে, সাবজেক্ট হবে। এখানে স্পিডিং আপ, এটা হচ্ছে একটা সাবজেক্ট। উইল ইনক্রিজ, এটাকে বৃদ্ধি করবে, দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। আবার অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে কি, কিন্তু অন্যদিকে যদি অতিরিক্ত যদি গতি বাড়ায় তাহলে এটা আবার কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বাড়াইতে পারে। মানে ঠিক ওরকম, ওখানে সুদের হার বৃদ্ধি কমা যেমন দুইদিকে বিপদ, এখানেও কিন্তু দুইদিকে বিপদ। কমাইলেও সঠিক স্থানে আমরা দ্রুত যাইতে পারবো না, আবার ভাড়ালেও কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের ঝুঁকি পড়বে, এরকম। তাহলে হয়তো এখানে রাইটার যিনি লিখেছেন কলমটা, উনি একটা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের মানে প্রফেসর, বাংলাদেশের বংশোদ্ভূত, উনি খুব সুন্দরভাবে কিন্তু কলমটা লিখেছেন। তাহলে সমন্বিত সমস্যা, এখান থেকে মানে এই লেখাটা হচ্ছে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থনীতির যেটা মুদ্রাস্ফীতি বেকারত্ব কীভাবে সমাধান করা যেতে পারে, এখান থেকে অনেক কিছু কিন্তু মতামত নেওয়া যেতে পারে কিন্তু বিসিএস এর রাইটিংয়ের জন্য। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা লেখা। এটা গত 29 তারিখে ডেইলি স্টাডি কিন্তু এটা ছাপানো হয়েছিল, আমি ওখান থেকে নিয়েছি ডেইলি স্টারের। আচ্ছা, এরপর আসি বাংলাদেশ কারেন্ট। বাংলাদেশ এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। বাংলাদেশ এখানে এখন নাউন নাই, শব্দের নাউনের পরে যখন অ্যাপোস্ট্রফি এস থাকে তখন এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা নাউন হবে না, পসেসিভ প্রনাউন বলা হয়, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং এখানে কারেন্ট হচ্ছে কি, কারেন্ট সিচুয়েশন। কারেন্ট সিচুয়েশন মানে যেটা বর্তমান অবস্থা, উইথ হাই ইনফ্লেশন, যেটা উচ্চ মুদ্রাস্ফীতি অ্যান্ড রাইজ ইন আনএমপ্লয়মেন্ট, রাইজ ইন আনএমপ্লয়মেন্ট, যেটা আনএমপ্লয়মেন্ট যে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, সেটা। এই যে এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট, ইস হচ্ছে এখানে মেইন ভার্ব। ওই যে কিছুক্ষণ আগে বললাম ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট হয়, তাহলে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আমরা দেখো একটা বিষয় এখানে, এভাবে যদি আমরা রিডিং করতে পারি, এখান থেকে লেখার নিয়ম ছাড়া, ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিং ছাড়াও গ্রামারের সমন্বিত একদম অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসা, অনেক কিছু প্র্যাকটিস হয়ে যায় এখান থেকে। কিন্তু এভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। এভাবে যদি বিশ্লেষণ করে পড়তে পারো তাহলে 2 মাস যদি এভাবে যদি ডেইলি স্টারের এই কলামগুলা যদি করেন, তাহলে দেখবেন যে কিন্তু আপনার 2 মাসের ভিতরে কি ফোকাস রাইটিংয়ের উপর, গ্রামারের উপর, ইংলিশের উপর বিশাল একটা দখল হয়ে যাচ্ছে। দাস এভাবে কোয়াইট মানে কি, যেটা পুরাপুরি, কোয়াইটের দুইটা, এ কোয়াইট ইটা যখন আগে হবে তখন এটা শান্ত হয়ে যায়, কোয়াইট পুরাপুরি, ডিফিকাল্ট সমস্যা, টু সলভ প্রবলেম। অর্থাৎ এখানে যে বোঝানো হচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, অনেক বড় সেন্টেন্স হলো, এই জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমানে যে উচ্চ মুদ্রাস্ফীতি এবং যেটা অধিক বেকারত্বের হার অবস্থা, এটা এত বেশি কঠিন হয়ে গিয়েছে পুরাপুরি, যেটা সলভ করো অনেক কঠিন আমাদের জন্য, এটা বোঝানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংক হ্যাজ রেজড পলিসি, এখানে দেখো একটা, এখানে কিন্তু আছে রাইস, এটা কিন্তু রেস, দুইটা ভার্ব। এই দুইটা ভার্বের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন হয়, এটা রাইস, এটা হচ্ছে যে রেজ। এই রেস মানে হচ্ছে যে তুলে ধরা, এর রাইজ মানে হচ্ছে যে জাগ্রত হওয়া বা উঠা বা বৃদ্ধি পাওয়া।
এই রেজটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব, এই রেজটা হচ্ছে যে একটা ট্রানজিটিভ ভার্ব, এই রাইজটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে যে একটা ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্ব দুইটা বিষয় এখান থেকে আমরা জানতে পারি। যে ভার্বের পর অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের পর অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই রেজের পরে অবজেক্ট আছে কিনা একটু দেখি তো। রেজ, তাহলে বাংলাদেশ ব্যাংক তুলে ধরেছে পলিসি রেট। কি তুলে ধরেছে? এই যে একটা সাবজেক্ট, সরি অবজেক্ট, নাউন ফ্রেজ, অবজেক্ট ও নাউন ফ্রেজ, সরি। তাহলে অবজেক্ট আছে এই জন্য এটা একটা এই ট্রানজিটিভ ভার্ব। তাহলে বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রেট, যেটা মুদ্রার একটা পলিসি, নীতি রীতি তুলে ধরেছে, টু নিয়ার 10%, এটা 10%-এর কাছাকাছি। হুইচ এটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন। আমি একটা শর্ট ভিডিওতে আমি ওখানে উল্লেখও করেছি রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ ক্লজ কোনটা। যে এই হুইচ বলতে এখানে কি 10%কে বোঝানো হচ্ছে, অর্থাৎ হু, হোয়াট, হুইচ এগুলো রিলেটিভ প্রনাউন। এই প্রনাউনগুলো যে নাউনকে নির্দেশ করবে সে নাউনটা যদি পাশাপাশি থাকে এটাকে বলা হয় রিলেটিভ প্রনাউন। তাহলে এখানে হুইচ বলতে 10%কে বোঝানো হচ্ছে, এটা একটা রিলেটিভ প্রনাউন। এবং রিলেটিভ প্রনাউন, হ্যাঁ এটা একটা রিলেটিভ প্রনাউন হবে। তবে এখানে কিন্তু রিলেটিভ প্রনাউন, এই রিলেটিভ প্রনাউন এখানে একটা লেখার মধ্যে ইজ একটা উজ্জ্ব আছে, ইজ আছে এখানে। এবং রিলেটিভ প্রনাউন সর্বদা হচ্ছে একটা কনজাংশনও হয়। এবং রিলেটিভ প্রনাউন দিয়ে যে ক্লজটা শুরু হবে সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে হবে, মনে রাখবা। এবং অ্যাডজেক্টিভ ক্লজ চেনার জন্য আরেকটা বিষয় হচ্ছে, অর্থাৎ রিলেটিভ প্রনাউন দিয়ে যখন একটা ক্লজ শুরু হবে সেটার আগে যদি একটা অ্যান্টিসিডেন্ট হিসেবে যখন নাউন থাকে তখন এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, যেটি অ্যাট অ্যারাউন্ড মানে কাছাকাছি, 15% অর হায়ার, সরি এটা হুইচ আমরা স্কিপ করেছি। হুইচ এখানে ইসটা স্কিপ হয় নাই, সরি আমি লাইনটা স্কিপ করেছি বিধায় খেয়াল করি নাই। হ্যাজ মেড যেটা তৈরি করেছে ক্রেডিট এক্সপেন্সিভ, যেটা হচ্ছে যে লোনের একটা ব্যয়, এক্সপেন্স থেকে এক্সপেন্সিভ, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ। বিকজ কারণ আদার ব্যাংক অন্য ব্যাংকগুলা, এখানে এটা আর একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ইন, এটা আর একটা সাবঅর্ডিনেট ক্লজ পাওয়া যাচ্ছে। তাহলে এখানে তিনটা ক্লজ পেয়েছি, এটা একটা ক্লজ, এই যে হুইসের পরে কিন্তু এটা একটা ক্লজ, এবং বিকজের পরে এটা একটা ক্লজ, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ। আদার ব্যাংক আর সার্জিন, অন্য ব্যাংকগুলা কিন্তু কি সার্চ করতেছে লেন্ডিং রেটস, লেন্ডিং মানে ধার করা, ধার দেওয়া। এখানে দেখো সার্জিন এটা কিন্তু মেইন ভার্ব, লেন্ডিং এটা হচ্ছে আরেকটা ভার্ব। একটা ক্লজে বা একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে বেশিরভাগ ক্ষেত্রে নন ফাইনাইট ভার্ব হিসেবে। লেন্ডিং রেটস অ্যাট অ্যারাউন্ড 15% অর হায়ার, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদের পলিসি রেট অনুসারে 10% তুলে দিয়েছে সুদের হার, যেটি তাও কিন্তু লোনের জন্য কিন্তু বিশাল এক্সপেন্সিভ। অন্যদিকে অন্য ব্যাংকগুলো কিন্তু সেটা করেছে প্রায় 15%, তার চেয়ে কিন্তু আরও বেশি। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কি, এখানে বোঝানো হচ্ছে যে যেটা মুদ্রাস্ফীতির কন্ট্রোল করতে গিয়ে এটা করেছে, কিন্তু অন্যদিকে কিন্তু ইনভেস্টমেন্ট, যেটা আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু রাইট হারে কিন্তু পলিসি রেট থাকে যথার্থ বলে নেওয়া হচ্ছে না। এরপর হচ্ছে যে প্রাইভেট ক্রেডিট গ্রো থেকে গ্রোথ, ভার্ব থেকে নাউন হয়েছে। এই যে শব্দের পরে যদি টিএস থাকে তখন এটা নাউন হয়ে যাবে, গ্রো থেকে গ্রোথ হয়েছে। হুইচ সাপোজ আর একটা রিলেটিভ ক্লজ, সাপোজ টু মানে মনে করা, যেটা ধরে নেওয়া। সাপোজ টু স্টে অবস্থান করে এটা অ্যারাউন্ড 15% অর হায়ার, 15% বা তার চেয়ে বেশি। হ্যাজ নাও ফলেন যেটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে নাও এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। একটা বিষয় মনে রাখবা, যতগুলা সময়বাচক অ্যাডভার্ব আছে যেগুলোকে বলা হয় সময়বাচক, এই সময়বাচক যেটা অ্যাডভার্ব অফ টাইম বলা হয়, এই সমস্ত অ্যাডভার্বগুলা অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের, এখানে যদি অ্যাডভার্ব হয় দুইটা ভার্বের মাঝখানেই হবে। হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, ফলেন হচ্ছে দ্য মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে হয়েছে। টু অ্যাজ ল অ্যাজ যেটা পজিটিভ ডিগ্রি,
অ্যাডজেক্টিভের পজিটিভ কোনো অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাজেস থাকে এটা সো অ্যাজ বা অ্যাজেস থাকলে এটা পজিটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রি অ্যারাউন্ড 6%, 6% নেভার সিন ইন দ্য লাস্ট 2 decades। যেখানে 15% ধরেছে সেখানে গত ডিকেটস মানে দশক, 2 দশকে মানে 20 বছরে 6%ও কিন্তু দেখা যায় নাই, সেখানে এখন ধরা হচ্ছে 15%। দিস ফাজলিন কোনানড্রাম, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, একটু নোট করতে হবে। কোনানড্রাম শব্দের অর্থটা কি? অর্থাৎ কোনো একটা অবস্থা খুব হটকারী অবস্থা, খুব কঠিন অবস্থা যখন হবে সেটাকে আমরা বলবো কোনানড্রাম। এই ফাজলিন মানে কি? খুব অন্য হতবুদ্ধিকর অবস্থা, মানে আমাদের অর্থনীতিতে কীরকম অবস্থা হলে মানে ব্যাংক এতটুক রেট প্রয়োগ করে। রিয়ালি এটা একটা নেগেটিভ শব্দ। কিছু শব্দ আছে নেগেটিভ শব্দ, হার্ডলি, রিয়ালি, বিয়ারলি, সেলডম, স্কেয়ারসলি, এই শব্দগুলো সর্বদা নেগেটিভ। এগুলো থাকলে বুঝে নিতে হবে এখানে একটা নট আছে। এগুলো দিয়ে একটা টেক কোয়েশনের রুলস আছে। এগুলো যদি টেক কোয়েশনে কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝে নিতে হবে নট আছে। এই নট থাকা মানে এই জন্য আর নট আসবে না। টেক কোয়েশনের এক্সেপশনাল রুলস থাকে, এরকম একটা কোয়েশ্চেন করে অনেক পরীক্ষার মধ্যে। অ্যাপিয়ার্স ইন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপিয়ার ইন হচ্ছে যে প্রতীয়মান হওয়া, যেটা আমাদের সামনে উপস্থিত হওয়া। ইন দ্য ইকোনমি, আমাদের ইকোনমিতে এই যে এটা একটা অন্যতম একটা খুব হটকারী অবস্থার সম্মুখীন হয়েছে। হেরাল্ডিন, হেরাল্ডিন মানে যেটা অগ্রগামী, যেটা অগ্রদূত। দ্য অ্যাডভেন্ট মানে হচ্ছে যে আগমন। অফ স্ট্যাগফ্লেশন, এটাও একটা শব্দ। স্ট্যাগফ্লেশন মানে স্থির অবস্থা, যেটার মধ্যে কোনো গতি নাই। ঠিক অর্থনীতির এরকম একটা নিশ্চল স্থির অবস্থার মানে অগ্রগামী হচ্ছে, মানে অর্থনীতি খারাপ দিকে চলে যাচ্ছে। হুইচ, এই যে আবার একটা রিলেটিভ ক্লজ, তার মানে হুইচ মানে এই অবস্থাটাকে বোঝানো হচ্ছে, আগের এই ফ্রেজটাকে ইন্ডিকেট করেছে। এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা। হুইচ বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি নেভার স, এরকম কখনো দেখা যায় নাই। ইন দ্য লাস্ট কোয়ার্টার, কোয়ার্টার শব্দের অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। সচরাচর সেঞ্চুরি সিন্স 2000, অর্থাৎ 2000 সালের থেকেই এরকম অর্থনীতি আমরা কখনোই দেখি না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমাদের যে একটা হতবুদ্ধিকর খুব খারাপ অবস্থার আমাদের অর্থনীতিতে যে সম্মুখীন হচ্ছে, উপস্থিত হয়েছে, এরকম স্থির অবস্থা বাংলাদেশের অর্থনীতিতে 2000 সাল থেকে কখনো দেখা যায় নাই, কখনো প্রতীয়মান হয় নাই। স, এটা হচ্ছে যে ভার্বের ফার্স্ট টেন্স, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখেছে এই অংশটা। স থেকে সি থেকে স হয়েছে। এরপরে যদি আমরা